9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এট 9। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, শহরের রাস্তাঘাট থেকে নিকাশি ব্যবস্থা সব রকম সমস্যার কথাই শুনলেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পুজোর আগেই সমস্ত সমস্যার সমাধান হবে এমনটাই জানালেন পুরসভার প্রধান ফিরহাদ হাকিম। পুজোর আগেই কলকাতার রাস্তাঘাট সংস্কারের প্রতিশ্রুতি দিলেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। শুক্রবার পুরসভা সংলগ্ন রক্সি হলে কোঅর্ডিনেটরদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রশাসনিক বোর্ডের প্রধান। শহরের কোন ওয়ার্ডে বর্তমানে কি পরিস্থিতি সেই সব এলাকার কোঅর্ডিনেটরদের মুখ থেকে শুনলেন ফিরহাদ হাকিম। অধিকাংশ ওয়ার্ড থেকেই উঠে আসে রাস্তার বেহাল দশার কথা। পাশাপাশি আমফানে শহরের বহু এলাকায় ত্রিফলার লাইট ভেঙে পড়েছে বলে জানান অনেক প্রতিনিধিরাই। পুজোর আগে তা যাতে সংস্কার করা হয় সেই আবেদন রাখেন তারা। প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম এদিনের সভায় প্রতিশ্রুতি দেন পুজোর আগে শহরের সার্বিক সমস্যার সমাধান করা হবে। পরবর্তীকালে আরেকটা মিটিং করেছি, কেআইপি কে নিয়ে কমিশনার সাহেব নিজেও বসেছিলেন। কেআইপি যতটা রাস্তা কাটছে ততটা সারিয়ে দেবে এবং পুজোর আগে কোনো রাস্তা কাটা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে কেআইপির যে জল, সেই জল অল্টারনেটিভ করার দায়িত্বও কেআইপি। সেটা নিয়ে স্পেসিফিক যদি আপনার থাকলে লিখে দিন, কমিশনার বসে ওটা দেখবেন। আপনারা যেহেতু রাজ্য সরকার আমাদের বিএ এবং বিএ আপনাদের কোঅর্ডিনেটর অ্যাপয়েন্ট করেছে, দেখবেন মানুষের পরিষেবা। আমি সবসময় থাকি এবং আমার অপোজিশন দিয়ে আরম্ভ করে সবাই আমার কাছে আসেন। যদি এরকম থাকে কোথাও যে কোনো জায়গায়, বিশেষ করে আমার কাছে ডাইরেক্টলি আসতে হবে, চলে আসবেন। এই দিনের বৈঠকে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন ওয়ার্ডে জল জমার সমস্যার কথাও উঠে আসে। যেসব এলাকায় জল জমে সেই সব এলাকায় আধুনিক প্রযুক্তিতে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে এদিন প্রতিশ্রুতি দিয়েছেন ফিরহাদ হাকিম। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে বিকাশ ঘোষের রিপোর্ট, আরোহী নিউজ। অন্যদিকে রবীন্দ্র সরোবর সম্পর্কে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছট পুজোর জন্য রবীন্দ্র সরোবর খুলে দিতে চাইছেন, কিন্তু মানুষ কখনোই চান না রবীন্দ্র সরোবরের পরিবেশ নষ্ট হোক। পাশাপাশি ছট পুজোর জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়ার কথাও বলেন তিনি। মহরমের মিছিলের জন্য দশমীর বিসর্জন বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানালেন অধীর বাবু। ইদানিং বাংলায় পুজোর নামে রাজনীতি, যে রাজনীতির শিকার হতে হচ্ছে বাংলার মানুষের। দুর্গাপুজো আগে ছিল, সারা জীবন আছে দুর্গাপুজো। দুর্গাপুজো ছিল, রাজনীতি ছিল না। এখন দুর্গাপুজো আছে, সঙ্গে রাজনীতি ঢুকেছে। ফলে যা কিছু আপনাকে দেখতে হবে রাজনীতির গগলস করে দেখতে হবে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সেই গগলস আপনাকে পরিয়ে দিয়েছে। সেই মমতা ব্যানার্জির দেওয়া গগলস পরে আপনাকে বাংলার সমস্ত উৎসব, অনুষ্ঠান, আচার বিচার দেখতে হবে। রবীন্দ্র সরোবরের পারমিশন গ্রিন ট্রাইব্যুনাল সেই খারিজ করে দেওয়ার পরও অর্থাৎ বলা যায় যে কলকাতা পুরসভার বোর্ডের যে প্রধান ফিরহাদ হাকিমের বক্তব্য যে ছট পুজোর আয়োজন ধারাবাহিকভাবেই হয়ে আসছে, তাই তিনি এই পক্ষেই সওয়াল করেন এবং পাশাপাশি তিনি জানান রবীন্দ্র সরোবরে ছট পুজোর আয়োজন পরম্পরা ভিত্তিতেই হয়ে থাকে, মন্তব্য করেন ফিরহাদ হাকিম। তাই রবীন্দ্র সরোবরে ছট পুজোর দিন একটা বিশৃঙ্খলা তৈরি হয়, আমাদের পক্ষে সম্ভব নয়। বুড়ো মানুষ, শিশু, মহিলা, তারা যখন ধর্মপ্রেম মানুষ, ধর্ম আবেগে যখন তারা আসছেন, তাদের বল দিয়ে রোখা এবং ছট পুজো হয়েছিল রবীন্দ্র সরোবরে। তাই আমরা গ্রিন ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিলাম একটা দিন ছট পুজো হোক, জলের মধ্যে আমরা ক্যানপি করে দেব যাতে জলের সাথে তেল যাতে মিশে না যায়। ছট পুজো হওয়ার পরে আগের জল এবং তারপরের জল আমরা মিলিয়ে ল্যাবরেটরি টেস্টিং রিপোর্ট দেব। রাত্রিরে যাতে লাইট ওপরে গিয়ে পাখিদের অসুবিধা না হয় সেই জন্য লো লাইট দেব। মাছের অসুবিধা হলো না, পাখির অসুবিধা হলো আমি 2 ঘন্টার মধ্যে সরিয়ে দিলাম, কারোর কোনো অসুবিধা হচ্ছে।
তার থেকে অনেক বেশি অসুবিধা প্রকৃত প্রেমী যারা রয়েছেন, আমি বা মমতা ব্যানার্জির থেকে বড় প্রকৃত প্রেমী নয়। করোনা পরিস্থিতির পর আগামী 2রা অক্টোবর থেকে খুলতে চলেছে চিড়িয়াখানা। 17ই মার্চ থেকে বন্ধ ছিল বন দপ্তরের অধীনে থাকা বিভিন্ন বলা যায় ন্যাশনাল পার্ক থেকে শুরু করে ইকো ট্যুরিজম পার্ক এবং পাশাপাশি চিড়িয়াখানাও, এবং সেগুলি এবার খুলতে চলেছে। যেমনটা খবর রয়েছে, চালু হতে পারে ন্যাশনাল পার্ক অ্যান্ড গার্ডেন্স ও ট্যুরিজম সেন্টারগুলি, এবং আগামী 23শে সেপ্টেম্বর থেকে চালু করে দেওয়া হচ্ছে আপাতত এগুলি। আপাতত হাতি সাফারি বন্ধ থাকছে, জিপ সাফারির ক্ষেত্রে একটি করে সিট ছেড়ে বসতে হবে, তবে স্যানিটাইজার ও মাস্ক মাস্ট। শুক্রবার এই কথাই জানালেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রোটোকল মেনে কয়েকটা জায়গায় কিছু ছাড় দিয়ে কিছু ছাড় না দিয়ে আমরা এগুলো, তার মধ্যে জুটা আমরা আগামী 2 অক্টোবর থেকে আমরা চালু করছি। প্রত্যেকটা জু আমাদের আন্ডারে যে 12টা জু আছে তার মধ্যে ক্যালকাটা জু এবং বেঙ্গল সাফারিও আছে, এগুলো আমরা 2 অক্টোবর থেকে চালু করছি। আর ন্যাশনাল পার্ক মানে যেটা আমি বললাম ফরেস্ট ট্যুরিজম, ন্যাশনাল পার্ক, পার্কস অ্যান্ড গার্ডেন্স, ইকো ট্যুরিজম সেন্টার, এগুলো সমস্তই আমাদের সারা বাংলায় যেখানে যা আছে সবটাই আগামী 23শে সেপ্টেম্বর থেকে আমরা এটাকে চালু করে দিচ্ছি। পুজোর আগে দমকল কর্মীদের বিশেষ উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী 25শে সেপ্টেম্বর বিশেষ ধরনের 4টি রোবট উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 25শে সেপ্টেম্বর দমকল বাহিনীর জন্য বিশেষ ধরনের 4টি রোবট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এমনটাই জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু। এর পাশাপাশি 100টি মোটর সাইকেল দেওয়া হবে দমকল বাহিনীকে। আগুন লাগলে শহরের অলিগলিতে যাতে অনায়াসে প্রবেশ করা যায় তার জন্য থাকছে বেশ কয়েকটি ছোট গাড়ি। সরু রাস্তায় সহজেই জল বয়ে নিয়ে যাওয়া যাবে এই গাড়িগুলোর মাধ্যমে। এদিন অক্সিলারি ফায়ার ফাইটারদের সুবিধার্থে একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানান দমকল মন্ত্রী সুজিত বসু। নিশ্চয়ই জানলেন যে আমরা আজকে আমাদের যারা অক্সিলারি ফায়ার ফাইটার ছিল, বিশেষ করে প্রায় 3000-এর মধ্যে অক্সিলারি ফায়ার ফাইটার ছিল, আপনারা জানেন পুলিশ ডেতে এদের একটা বক্তব্য সবসময় ছিল এরা আগে সীমিত সময় মানে এদের প্রতি বছর এদের রিনিউ হতো, মাসে সর্বাধিক 22 দিনের জন্য নিয়োজিত হতেন, পরবর্তী সময় 79 দিন, 89 দিন এবং সাপ্তাহিক 1 দিন করে অবসর পেতেন। তা এখন বর্তমানে মুখ্যমন্ত্রী এদের 60 বছর অবধি এদের স্থায়ী চাকরি এদের হয়ে গেল, 60 বছর অবধি চাকরির মেয়াদ করা হলো। আর পুনর্নির্বাচন তাদের করতে হবে না, পুনর্নবীকরণ প্রতি বছর। আর এদের চাকরির ছুটিও এরা কম পেত। বর্তমানে মুখ্যমন্ত্রী 14 দিন ক্যাজুয়াল লিভ, 10 দিন কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ, 180 দিনের মাতৃকালীন ছুটি যদি প্রযোজ্য হয়, 50 দিন হসপিটাল লিভ পায়। এছাড়া 60 বছর পরে তারা 3 লক্ষ টাকা করে তারা টার্মিনাল অনুদান পাবেন। এছাড়া আগে অক্সিলারি ফায়ার ফাইটারদের কোনো বোনাস ছিল না, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে তার বছরে 2000 টাকা করে তাদেরকে বোনাস দেওয়া হচ্ছে। আর দুর্ঘটনার জনিত কোনো বিষয় হলে তাদের 3 লক্ষ টাকা করে তাদের দুর্ঘটনার অনুদান পাবেন। আর সর্বোপরি অক্সিলারি ফায়ার ফাইটারদের স্বাস্থ্যসাথী পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে তাদের পরিবারের সদস্যরা বছরে 5 লক্ষ টাকা করে চিকিৎসার সুযোগ পাবেন। আর এওফোদের 15% রিজার্ভেশনের কথা বলা হচ্ছে। এই যে আমাদের যদি কোনো সময় কোনো লোক আমরা নিয়োগ করি, অক্সিলারি ফায়ার ফাইটারদের 15% তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এইটা রইল মূল বিষয়। আর ডিওদের মিটিংয়ে দুর্গাপুজো সম্পর্কে আমরা বলে দিলাম যে এখানেই শেষ নয়, পুজো উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিচ্ছে দমকল। প্যান্ডেলগুলিতে সুরক্ষার জন্য অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে নিখরচায়। ফলে নিঃসন্দেহে দমকলের উন্নত পরিষেবা পেতে চলেছে শহরের মানুষ, এমনটাই জানিয়েছেন দমকল মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray!
Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। ৮ থেকে ৮০-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your Bazaar, our bazaar. Welcome to OneStopBazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit OneStopBazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিল্ম বিরতির পর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কৃষি বিলের বিরোধিতায় মন্ত্রিসভা থেকে বলা যায় ইস্তফা দিলেন হরসিমরত কৌর বাদল। ইতিমধ্যেই টুইটে তিনি এই বিষয়টি ঘোষণা করেন এবং তিনি জানান কৃষি বিলের বিরোধিতায় এই পদত্যাগ করেছেন তিনি। কৃষি বিল নিয়ে এবার বিরোধীদের ক্ষোভের আঁচ এনডিএর অন্দরেও। বিলের বিরুদ্ধে সুর চড়িয়ে বেঁকে বসেছে বিজেপির শরিক পাঞ্জাবের শিরোমণি আকালি দল। বিলের প্রতিবাদে আকালি দলের নেত্রী তথা খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদল পদত্যাগ করেন। টুইট করে তিনি জানান, কৃষক বিরোধী অর্ডিন্যান্স ও আইনের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলাম। কৃষকদের বোন ও মেয়ে হিসেবে গর্বিত বোধ করছি। সংসদের নিম্নকক্ষে কৃষি মার্কেটিং সংস্কারের বিষয়ে পরপর দুটি বিল পাস করিয়ে নিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সংসদের ভোটে ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল এবং ফার্মার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল দুটি নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় পাশ হলো। শীঘ্রই বিলগুলিকে আইনে পরিণত করার জন্য রাজ্যসভায় পেশ করা হবে বলে জানানো হয়েছে। যদিও বিল দুটি নিয়ে সংসদের নিম্নকক্ষে এবার বিরোধীদের সঙ্গে সুর মিলিয়েছে বিজেপির শরিক দল আকালি দল। এর আগেই অত্যাবশ্যক পণ্য আইন লোকসভায় ছাড়পত্র পেয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কি রয়েছে বিল দুটিতে। প্রথমত, অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করে চাল, ডাল, আলু ইত্যাদি যথেষ্ট পরিমাণে মজুত করা যাবে। দ্বিতীয়ত, কৃষিপণ্যের ব্যবসায়ী, রপ্তানিকারী ও খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থাগুলি এই আইনের ক্ষমতায় চুক্তির ভিত্তিতে চাষ করিয়ে সরাসরি চাষিদের থেকে ফসল কিনতে পারবে। তৃতীয়ত, বেসরকারি সংস্থার সঙ্গে ব্যবসায় ফসলের দাম নিশ্চিত করতে ও চাষিদের স্বার্থ রক্ষায় বিল। ফলে কৃষি সংস্কার বিল আইনে পরিণত হলে অত্যাবশ্যকীয় পণ্য আইনের গুরুত্বই থাকছে না, এমনটাই মনে করছেন বিরোধীরা। পাশাপাশি কংগ্রেস, আম আদমি পার্টি সহ বিরোধীদের অভিযোগ, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।
তাদের মতে এই আইন আসলে বন্ধু শিল্পপতিদের সহায়তার জন্যই প্রণয়ন করছে সরকার। পাল্টা টুইট করে প্রধানমন্ত্রী জানান, কৃষি ক্ষেত্রকে মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষা করতেই এই আইন প্রণয়ন করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, শস্যের ন্যূনতম সহায়ক মূল্য ও সরকারি ক্রয় উভয়ই চালু থাকবে। এছাড়াও আসবে নতুন বিকল্প। প্রধানমন্ত্রী বলেন যে কৃষকদের কাছে অধিকার আসবে কোথায় তারা তাদের শস্য বিক্রি করতে চান সেটা ঠিক করার, ফলে তাদের লাভের পরিমাণ বৃদ্ধি হবে। কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার হলে লাভবান হবেন চাষিরাই। বিলের সমর্থনে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, এই আইন প্রণয়ন হলে চাষিদের ও ব্যবসায়ীদের মধ্যে বিকল্প বাড়বে। দেশের যে কোনো জায়গাতে চাইলে নিজেদের ফসল বেচতে পারবেন চাষিরা। কেন্দ্রের আশ্বাসবাণীর পরেও শঙ্কা কাটছে না কৃষকদের মধ্যে। এই বিলের বিরোধিতা করে পাঞ্জাবে 25শে সেপ্টেম্বর ধর্মঘটের পথে হাঁটতে চলেছে কৃষক সংগঠনগুলি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। সায়ন্তন বসুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল, এবং যেমনটা জানা যাচ্ছে শিলিগুড়িতে এক সভায় গিয়ে সায়ন্তন বসু যে মন্তব্য করেন যে এবার থেকে কোনো মিটিং মিছিলের জন্য পুলিশ বা রাজ্য পুলিশের কোন রকম অনুমতি নিতে লাগবে না, এবং তার বক্তব্য ছিল থানার ছাদে ওসির টেবিলের ওপর দাঁড়িয়ে সভা করা হবে। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল এবং শিলিগুড়ি থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এবং এর পাশাপাশি খবর রয়েছে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এবং বিজেপি নেতা সৌমিত্র খাঁর নামে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একই সঙ্গে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছে জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। আজকে শিলিগুড়িতে বিজেপি এবং তার কিছু অসভ্য নেতা যারা আইন কানুন মানেন না, বড় বড় কথা বলছেন, বাংলায় যে গণতান্ত্রিক ব্যবস্থা, বাংলায় যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে তার সুযোগ নিয়ে একজন বিজেপির নেতা, কুখ্যাত বলবো, কুখ্যাত নেতা সায়ন্তন বসু, রথীন্দ্রনাথ বোস এবং ভারতবর্ষের পার্লামেন্টের একজন সাংসদ, অপদার্থ সাংসদ সৌমিত্র খাঁ, এদের নেতৃত্বে শিলিগুড়িতে অবৈধভাবে কোনো পারমিশন ছাড়া আইনকে ভাঙার যে প্রয়াস আজকে বিজেপি করেছে সেটা প্রথমে আমরা ধিক্কার জানাচ্ছি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শুক্রবার আরামবাগে আসেন বিজেপির দুই হেভি ওয়েট নেতা মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়। সেখানে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুকুল রায়। তার বক্তব্য, রাজ্যে গণতন্ত্র নেই, যেখানে সেখানে রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে। অন্যদিকে মুকুল রায়কে পাল্টা তোপ দাগে তৃণমূল। আজকে এইভাবে হঠাৎ করে আপনাদের সাথে বসে কথা বলতে হচ্ছে, তার মূল কারণ আরামবাগ মহকুমাটা যদি আপনারা কেউ একটু পিছনের দিকে যান তাহলে আরামবাগ মহকুমার একটা অতীত ইতিহাস আছে। সেই অতীত ইতিহাস হচ্ছে যেমন স্বাধীনতার পর থেকে প্রফুল্ল সেন, অজয় মুখার্জির নামে আরামবাগ বিখ্যাত ছিল। পরবর্তী ক্ষেত্রে ৩৫ বছর আমরা দেখেছি এখানে কোনো গণতন্ত্র ছিল না। এখানে ক্ষমতায় যারা থাকে তারাই গণতন্ত্রটাকে কায়েম করত। পরবর্তী ক্ষেত্রে আমার অন্তত মনে আছে যে ২০১১ সালে তৃণমূল হেরে যাবার ভয়ে এই আসনে প্রার্থী দেয়নি, কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ২০১৬ সালে, যদিও ২০১১ সালে একমাত্র দুজন জায়গায়, একটা আরামবাগ আর একটা হচ্ছে গোঘাট, এই দু জায়গায় ছাড়া ফ্রন্টের কেউ যেতেনি। স্বাভাবিকভাবে আরামবাগের একটা অতীত ইতিহাস আছে। এখানে আমি ২০০৩ সালের পঞ্চায়েত দেখেছি, আমি ২০১৩ সালের পঞ্চায়েত দেখেছি, আমি ২০১৯ সালেরও পঞ্চায়েত দেখলাম। এখানে মানুষ তার ভোটাধিকারও প্রয়োগ করতে পারে না এবং তারা তাদের প্রার্থী পদ জমা দিতে পারে না।
এই মুহূর্তে নজর রাখবো একটু অন্য ধাঁচের খবরে। 2 ফুটের মূর্তি তৈরি হচ্ছে এবং তাতেই হবে মাতৃ আরাধনা। আর এই মূর্তি নিজের হাতে তৈরি করছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের 8ম শ্রেণীর ছাত্র সৌপ্তিক। আর এই মূর্তি আরাধিত হবে বাড়ির ঠাকুর দালানে। ছোট থেকেই মূর্তি তৈরিতে ভীষণ আগ্রহী 8ম শ্রেণীর ছোট্ট সৌপ্তিক। মাটি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে হরেক রকম মূর্তি বানাতে পারদর্শী মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওই কিশোর। তবে এবার যে সে মূর্তি নয়, ছোট্ট সৌপ্তিকের হাতে গড়া ছোট্ট দুর্গা পূজিত হবে বাড়ির মণ্ডপে। যে মূর্তির উচ্চতা মাত্র 2 ফুট। প্রায় 2 মাস আগে মূর্তি গড়ার কাজ শুরু করেছে সে। এখন কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রতিদিন নিয়ম করে পড়াশোনা শেষ করেই মূর্তি গড়তে বসে যায় সৌপ্তিক। গভীর রাত পর্যন্ত চলে মূর্তি গড়ার কাজ। সৌপ্তিকের বানানো মূর্তি দেখে বিস্মিত পরিবারের সদস্য থেকে অন্যান্যরা। আর মা দুর্গা তো ওষুধের দমনকারী, ও মা দুর্গা পৃথিবীতে তাড়াতাড়ি এলে ও করোনাকেও বিনাশ করবে, তাই আমি মা দুর্গা মূর্তি বানিয়ে এটাই বোঝাতে চাইছি। আমি প্রায় দুর্গা মূর্তিটা 10 দিন ধরে বানাচ্ছি। আমার স্কুল প্রায় 3 মাস ধরে বন্ধ আছে, তাই আমি অবসর টাইমে দুর্গা মূর্তি বানাচ্ছি। আর মা দুর্গা মূর্তি বানিয়ে আমি এটাই বোঝাতে চাইছি যে মা দুর্গা তো ওষুধের দমনকারী, তাই মা দুর্গা পৃথিবীতে তাড়াতাড়ি এলে মা দুর্গা করোনাকেও বিনাশ করবে। ঠাকুর তৈরি করছে, হঠাৎ এই ধারণাটা কেন এলো? ও আমার সাথে আগে যেত ঠাকুর বানানো দেখতে, সেই থেকে ওর ইচ্ছেটা জন্ম হয় এবং আমাকে বলে। আমি সেরকমভাবে ওকে মাটি, কাঠ, খড় সমস্ত কিছু এনে দিতাম। বাড়িতে আস্তে আস্তে বানিয়েছে। এর আগেও প্রচুর ঠাকুর বানিয়েছে। এখন দুর্গাটা বানাচ্ছে। এর আগের বছরও দুর্গা বানিয়েছিল, এই বছরও বানাচ্ছে। এখন তো লকডাউন, বাড়ি থেকে বেরোতে পারছে না, কি করবে, খেলাধুলা বন্ধ সব কিছু। সেজন্য ঠাকুরটা নিয়ে মেতে আছে। ঠাকুরটা করছেও, ঠাকুরটা ভালোবাসে বানাতে। সৌপ্তিকের ছোট্ট হাতের ছোঁয়ায় ধীরে ধীরে চিন্ময়ী থেকে মৃন্ময়ী রূপে সেজে উঠছে নোমা। মাটির মূর্তিতে এবার লাগবে রঙের ছোঁয়া। চক্ষুদানের পর ষষ্ঠীর বোধনের দিন ঢাকের বলে 2 ফুটের এই মূর্তিতেই আবাহন করা হবে দেবীকে। বাড়ির ঠাকুর দালানে নিজের হাতে গড়া মাতৃমূর্তি পূজিত হওয়ার কথা ভাবলেই শিহরিত হয়ে ওঠে ছোট্ট শিল্পী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ at 9 এখন এ পর্যন্তই। সঙ্গে থাকুন আরোহী নিউজের। নিউজ at 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।